শহর থেকে একের পর এক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছে, যাদের মধ্যে কোনো কানেকশন নেই। নিখোঁজ হওয়ার ঠিক ৩ দিন পর মৃতদেহ পাওয়া যাচ্ছে ঝুলন্ত অবস্থায়। প্রত্যেকটি মৃতদেহের বুকে খোদাই করা থাকে অজানা ভাষার কিছু রহস্যময় চিহ্ন। কে এই খুনি? কেন এভাবে খুন করছে সে? আর সেই অজানা ভাষার অর্থই বা কী? এই কেসটি সমাধানের দায়িত্ব পড়ে সাবেক অফিসার স্যামের উপর, কিন্তু তার জীবনের রহস্যে মোড়া। এ যেন বিশাল এক রহস্য, যা আপনাকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় রাখবে। আপনিও যদি সাসপেন্স থ্রিলার ভালোবাসেন, তাহলে চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। শপিং মলের পার্কিংয়ে অরবিন্দ আর তার স্ত্রী জেন্সি গল্প করতে করতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আজ স্ত্রীকে অনেক টাকার শপিং করে দিয়েছে সে, তাই জেন্সিও অনেক খুশি মনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে জেন্সি খেয়াল করে পেছন থেকে অরবিন্দের কোনো রেসপন্স নেই। তখন জেন্সি পেছন ফিরে দেখতে পায় সেখানে অরবিন্দ নেই। এই ঘটনার ৩ দিন পর একজন দুধওয়ালা জঙ্গলের রাস্তা দিয়ে সাইকেলে করে দুধ নিয়ে যাচ্ছিল। তখনই সে গাছের ডালে কিছু একটা দেখে ভয় পেয়ে থমকে যায়, আর সাইকেল নিয়ে ঝোপের মধ্যে পড়ে যায় সে। একটা বড় গাছের ডালে অরবিন্দের লাশ ঝুলছে। কিছুক্ষণ পর এখানেই অনেক মানুষ জড়ো হয়ে যায়, আর সাথে সাথে এখানে পুলিশও চলে আসে। কেসের ইনভেস্টিগেশনের জন্য এসিপি বিনোদ আর তার সহকারী চিন্তায় পড়ে যায়। একজন কাস্টম অফিসারকে কেন কেউ খুন করবে, আর লাশটি কেন এতটা উপরে ঝুলাবে? তাহলে খুনি কোনো মেসেজ দিতে চাইছে না তো? লাশের পোস্টমর্টেমে জানা যায় এখন থেকে ১৫ ঘন্টা আগেই তাকে মারা হয়েছে। বুকে আঘাত করে গভীর ক্ষত করা হয়েছে, যেখানে অতিরিক্ত রক্তক্ষরণে অরবিন্দের মৃত্যু হয়েছে। এছাড়াও দেহে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে, গলা কেটে দিয়েও খুব সহজেই খুনি অরবিন্দকে মারতে পারত, তাহলে এভাবে কেন মারা হলো? ডাক্তার বলে এখানেই আসল টুইস্ট। খুনি যেই হোক না কেন, সে চেয়েছিল অরবিন্দকে নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করতে। এটা শুনে বিনোদ একেবারে থমকে যায়। একজন মানুষ কিভাবে কাউকে এতটা যন্ত্রণা দিয়ে মারতে পারে? এরপর বিনোদ ইনভেস্টিগেশনের জন্য অরবিন্দের শ্বশুরবাড়ি অর্থাৎ জেন্সির বাড়িতে যায়, যেখানে গিয়ে জেন্সির হাবভাব দেখে তার সন্দেহ হয়। সদ্য স্বামীকে হারানো জেন্সি মনের খুশিতেই বাপের বাড়িতে রয়েছে। এই বিষয়টি খেয়াল করে জেন্সির বাবা বলে মনে গভীর আঘাত পাওয়াতে জেন্সি এমন পাগলাটে হয়ে গিয়েছে, এজন্যই সে এমন উদ্ভট আচরণ করছে। এবার বিনোদ তার অফিসার আইজি স্যারের সাথে কেসটি নিয়ে আলোচনা করছিল। জেন্সির বাবা জেন্সির অমতেই বিনোদের সাথে তার বিয়ে দিয়েছিল। বিয়ের আগে জেন্সি একজন মুসলিম ছেলের সাথে অ্যাফেয়ারে ছিল। এই কেসে আর কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তারা সেই মুসলিম ছেলেটিকে ইন্টারোগেট করে, কিন্তু সেখান থেকেও তেমন কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। শহরের অন্যদিকে বিজয় আর তার স্ত্রী তাদের বাচ্চাকে নিয়ে মুভি থেকে বাড়িতে ফিরেছে। বাড়িতে পৌঁছেই তারা দেখতে পায় তাদের বাড়ির মেইন গেটটি খোলা রয়েছে। তারা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। গাড়ি থামতেই বাচ্চা ছেলেটি বাগানে ঘুরে বেড়ানোর জন্য বায়না করে, তাই বিজয় ছেলের বায়না মেটাতে তাকে নিয়ে বাগানে ঘোরাঘুরি করতে থাকে, আর স্ত্রীকে বলে ভেতরে যেতে। বিজয়ের স্ত্রী ভেতরে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু বিজয় আর তার ছেলে তখনও ঘরে ফেরে না। তখন সে বাগানে এসে তাদেরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাগানের এক পাশে এসে দেখতে পায় তার ছেলেটি মাটিতে পড়ে রয়েছে, কিন্তু বিজয়কে অনেক খোঁজাখুঁজি করেও আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শহরের অন্যদিকে একজন মহিলা আর একজন বাচ্চা মেয়ের উপরে কেউ একজন বন্দুক তাক করে রয়েছে। তখনই বাচ্চা মেয়েটি ভয়ে বাবা বলে চিৎকার করে ওঠে, আর সাথে সাথেই স্যামের ঘুম ভেঙে যায়। সে নেশা করেই বারে ঘুমিয়ে পড়েছিল। শ্যাম পেশায় একজন পুলিশ অফিসার। এরপর বারের বিল মিটিয়ে হাতে একটা মদের বোতল নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। সে অনেকটাই মাতাল অবস্থাতে ছিল, তাই কিছু দূর চলার পরে একটা বাইকের সাথে তার ধাক্কা লেগে যায়। বাইক থেকে কয়েকটা ছেলে নেমে এসে স্যামের সাথে ঝামেলা বাঁধায়, আর এই পুরো বিষয়টি বর্ষা নামের একটি মেয়ে খেয়াল করছিল। এখন এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর শ্যাম বাড়িতে ফিরে আসে। মা আর ভাইয়ের সাথে শ্যাম এই বাড়িতেই থাকে। শ্যাম মাল খেয়ে টাল হয়ে বাড়িতে ফিরলেও তার মা তাকে তেমন কিছু বলে না, কিন্তু কেন বলে না এটা আমরা পরেই জানবো। কিছুক্ষণ পর শ্যামের ভাই সঞ্জু একটা গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে। এই গাড়িটি নাকি সঞ্জু লোন নিয়ে কিনেছে, কিন্তু এই লোনের টাকা পরিশোধ করার মতো ক্ষমতা তার নেই। উচ্চবিলাসী সঞ্জু বড় ভাইয়ের টাকার ভরসায় গাড়িটি কিনেছে। তার মা এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারে না, এজন্যই সঞ্জুকে বকাঝকা করতে থাকে। কিন্তু সঞ্জুর কিছুই গায়ে লাগে না, বরং জানায় সে নাকি বড়লোক কোনো বাবার মেয়ের সাথে প্রেম করছে, আর খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছে। সঞ্জুর এমন বেহায়াপনা আর বড় ছেলের মানসিক অবস্থা দেখে সঞ্জুর মায়ের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না।
যাই হোক, শহরের অন্যদিকে ছেলেরা নদীতে গোসল করতে এসে সেখানে একটা ঝুলন্ত লাশ দেখতে পায়। এটা 2 দিন আগে বাগান থেকে নিখোঁজ হওয়া সেই বিজয়ের লাশ। এরই মধ্যে এখানে মিডিয়া চলে আসে। অরবিন্দের মতোই খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। লাশটিকে ফরেনসিকে পাঠানো হলে জানা যায় অরবিন্দ আর বিজয় দুজনকেই একই প্যাটার্নে খুন করা হয়েছে। দুজনকেই খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হয়েছে। আর ফরেনসিক এক্সপার্ট এটা জানায় এই 2টি খুনই কোনো একজন ব্যক্তি করেছে। একইভাবে পরপর শহরে দুইটি খুন। এটা দেখে পুলিশ ডিপার্টমেন্টও এবার নড়ে চড়ে বসে। আইজিপির ধারণা এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। কিন্তু এসিপি বিনোদ বলে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, কারণ সে ইনভেস্টিগেশন করে দেখেছে এই দুজনের মধ্যে কোনো যোগসূত্র নেই। কারণ বিজয় একজন কাস্টম অফিসার ছিল। এখন তারা ধারণা করছে যেহেতু কাস্টম অফিসারেরা একটু ঘুষ টুস খায়, তাই খুনি হয়তো বা ঘুষখোরদেরকেই টার্গেট করেছে। কিন্তু আইজির বিনোদের এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয় না। এই ঘটনার আরও কিছুদিন পেরোলেও বিনোদ কোনো সূত্র খুঁজে পায় না। যাই হোক, এবার কি হবে পুলিশ ডিপার্টমেন্টের সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তার আগে ভিডিওটি এখনও দেখছো, তার মানে গল্পটি তোমার ভালো লাগছে। তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেটা তুমি খুব সহজেই করতে পারবে। আর কমেন্ট বক্সে নিজের নাম টাইপ করে তুমিও পেতে পারো 50 টাকার মোবাইল রিচার্জ। কারণ প্রতি 100টি কমেন্ট থেকে যে কোনো একজন পেয়ে যাবে 50 টাকার মোবাইল রিচার্জ। যাই হোক, আর কোনো উপায় না দেখে আইজি বিনোদের পরিবর্তে অন্য কোনো অফিসারকে কাজে লাগানো যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আইজির তখন স্যামের কথা মাথায় আসে, যে তার খুবই স্নেহভাজন একজন অফিসার ছিল। কিছুক্ষণ আগে আমরা যাকে মাতাল অবস্থাতে দেখেছিলাম, মূলত একটা দুর্ঘটনা আজ স্যামের এই অবস্থা করেছে। আর অতিরিক্ত ডিপ্রেশনে থাকার কারণেই চাকরি থেকে এক প্রকার অলিখিত রিজাইন করেছে সে। এখন কি এমন ঘটনা ঘটেছিল সেটা আমরা আরও পরে গিয়েই জানতে পারবো। এরপর আইজিপি ডাইরেক্ট স্যামের বাড়িতে এসে হাজির হয় আর সিরিয়াল কিলারের এই কেসটি হ্যান্ডেল করার জন্য স্যামকে রিকোয়েস্ট করে। আইজিপি তখন স্যামকে বলে, তুমি যেটা হারিয়েছো সেটা কোনোভাবেই ফেরত আনা সম্ভব না, তবে এভাবে জীবনটাকে নষ্ট করার কোনো মানেও হয় না। আইজি স্যার তখন বলে, এই কেসটি যদি স্যাম হ্যান্ডেল করে তাহলে সে খুব সহজেই নিজেকে মাদক থেকে দূরে রাখতে পারবে। কিন্তু স্যাম কোনোভাবেই এসবের সাথে আর জড়াতে চায় না। প্রকৃত অর্থে স্যামের অবস্থা এখন একেবারেই খারাপ হয়ে গিয়েছে। সে আসলে কোনোভাবে তার অতীতকে ভুলতে পারছে না। তাই আইজি সাহেব চলে যাওয়ার পর স্যামের মা তাকে পাশের একটি চার্চে নিয়ে যায়, যেখানে গিয়ে স্যাম নিজের অতীতের কথা মনে করতে থাকে। এরপর প্রার্থনা শেষ করে স্যামের মা স্যামকে বলে, বাবা তুই এই কেসটা হাতে তুলে নে, তাহলে তুই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবি। আর এটাই আমার শেষ ইচ্ছা। এটা শুনে স্যাম চুপ করে থাকে। এর পরের দিন সকালেই স্যাম আইজিপির সাথে দেখা করার জন্য থানায় যায়। স্যামের সাথে কিছু কথা বলে আইজিপি তখন স্যামকে সোজা সিএম এর কাছে নিয়ে যায়। কারণ স্যামকে এই কেসটিতে ইনভলভ করতে হলে সিএম এর পারমিশন দরকার। সিএম তখন বলে, খবরের কাগজে স্যামকে নিয়ে একটি আর্টিকেল বের করা হয়েছে, যেখানে তাকে মাদকাসক্ত বলে রিপোর্ট করা হয়েছে। তাই একজন মাদকাসক্তকে অবশ্যই এমন একটা সেন্সিটিভ কেসের দায়িত্ব দেওয়া যায় না। আইজিপি তখন স্যামের পুরো দায়িত্ব নেয় আর বলে, স্যাম নেশাগ্রস্ত হতে পারে, কিন্তু সে কতটা জিনিয়াস সেটা আপনিও জানেন না। আর এই কেসটি যদি কেউ সলভ করতে পারে তাহলে সেটা স্যাম নিজেই। সিএম এর অফিস থেকে বেরিয়ে আইজিপি চলে আসে বর্ষার বাসায়, কারণ সিএম যে নিউজটার কথা বলছিল সেটাই বর্ষায় রিপোর্ট করেছে। আইজি তখন বলে, স্যামের অতীত সম্পর্কে না জেনে তোমার এমন রিপোর্ট করা উচিত হয়নি। এবার আইজি স্যামের অতীত সম্পর্কে বলতে শুরু করে। স্যাম পুলিশ ডিপার্টমেন্টের একজন খুবই ইন্টেলিজেন্ট অফিসার ছিল। যে কোনো কেস সে খুবই বিচক্ষণতার সাথে সলভ করতে পারে। স্ত্রী সন্তানকে নিয়ে তারও একটা সুন্দর জীবন ছিল। একদিন সে একজন টেররিস্টকে এনকাউন্টার করে মেরে ফেলে, যার ভাই অনেক বড় গ্যাংস্টার ছিল। তাই ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে শ্যামের স্ত্রী আর মেয়েকে কিডন্যাপ করে। খবর পেয়ে শ্যাম ওদেরকে বাঁচানোর জন্য গেলে দেখতে পায় সেই গুন্ডাটা তার মেয়ে আর স্ত্রীর দিকে বন্দুক তাক করে রয়েছে। এটা দেখে শ্যাম গুলি চালালেও গুন্ডাটার ছোড়া গুলিতে তার স্ত্রী সন্তান সেখানেই মারা যায়। আর এসব কিছুর জন্য সে নিজেকেই দায়ী করতে থাকে। মূলত এরপর থেকেই স্যাম এভাবে মদের নেশায় চুর হয়ে পড়ে। আর স্বপ্নে স্যাম যাদেরকে দেখেছিল তারা আসলে স্যামের স্ত্রী আর মেয়ে ছিল। যাই হোক, আইজির মুখে এসব কথা শুনে বর্ষা নিজের ভুল বুঝতে পারে আর আইজির কাছে ক্ষমা চায়। এর কিছুদিন পর স্যাম আইজির কাছ থেকে কেসের ফাইলগুলো বাড়িতে নিয়ে যায়। ফাইলগুলোকে নিয়ে খুব ভালোভাবেই ঘাটাঘাটি করতে থাকে সে। কিন্তু এখানে স্যাম কোনো সূত্রই খুঁজে পাচ্ছিল না। এরপর সে ওই ভিকটিমদের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করতে শুরু করে।
ভিকটিমদের বাড়িতে ইনভেস্টিগেশন করেও সে তেমন কোনো সূত্র খুঁজে পায় না। কিন্তু এর মধ্যেই শহরে আরেকটি ঘটনা ঘটে। সে দেখতে পায় তার ভাই সঞ্জু সেই মেয়েটিকে বিয়ে করে নিয়েছে, যেটা দেখে স্যাম দূর থেকেই তাদেরকে আশীর্বাদ করে। এরপর স্যাম এই কেসের ফরেনসিক অফিসারের সাথে কেসটি সম্পর্কে ডিটেইল আলোচনা করে নেয়। এভাবেই আরও কিছুদিন পার হয়ে যায়, কিন্তু স্যাম কোনো মতেই কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। একদিন স্যামের মা স্যামের ঘরে একটি ক্রস আর বাইবেল রেখে গিয়েছিল। স্যামের মায়ের ধারণা ঈশ্বরের দয়ায় স্যাম এবার সুস্থ হতে চলেছে। যাই হোক, এই দুইটা জিনিসকে একটু মনে করে রাখবে, কারণ সামনে এটাই আমাদেরকে খুনির কাছে পৌঁছে দিতে চলেছে। এর কয়েকদিন পর শহরের বাইরে জঙ্গলের ধারে একটা মোটরসাইকেল খুঁজে পাওয়া যায়, যেটার চালক 2 দিন থেকে মিসিং, যার কমপ্লেন অলরেডি থানাতে করা হয়েছে। বিনোদ আর পুরো টিম সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে, আর তখনই সেখানে স্যামও পৌঁছায়। স্যাম তখন মোটরসাইকেলটিকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে, আর সে একটা বিষয় খুবই সন্দেহ করে। গাড়ির পাশেই কয়েকটি পায়ের ছাপ ছিল, একটু বেশি গভীর। শ্যামের সন্দেহ এই পায়ের ছাপগুলো কিলারের, কিন্তু বিনোদের মতে এমন পায়ের ছাপ গ্রামের যে কারো হতে পারে, এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু শ্যাম বলে এটা সাধারণ কোনো জুতো ছাপ না, এগুলো বুট জুতোর ছাপ, যেগুলো নিচে নামার সময় হালকা ছিল কিন্তু উপরে ওঠার সময় গভীর হয়ে উঠেছে। তার মানে কিলার নিচ থেকে উপরের দিকে ওঠার সময় ভারী কোনো বস্তুকে উঠিয়ে নিয়ে এসেছে, তাই ফেরার পথে তার পায়ের ছাপ গভীর হয়েছে। এখন হতে পারে সে হয়তো লাশটাকেই নিজের ঘাড়ে করে উঠিয়ে এনেছিল। যাই হোক, অন্যদিকে শ্যাম নিজের বাড়িতে বসে আবার মদ খেতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে বোতল খালি হয়ে গেলে সে রেগে গিয়ে বোতলতেই ছুঁড়ে মারে, আর বোতলের আঘাতে দেওয়ালে থাকা সেই ক্রসটি নিচে পড়ে যায়, যেটা স্যামের মা সেখানে টাঙিয়ে গিয়েছিল। এবার স্যাম আনমনা হয়ে ক্রস এর দিকে তাকিয়ে থাকে, আর তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে দেখতে পায় ক্রসটিতে যিশুকে যেভাবে ঝুলানো হয়েছে, খুনি লাশগুলোকে ঠিক সেভাবেই ঝুলিয়ে রাখছে। এবার মৃতদেহগুলোর বুকের উপরে খোদাই করা সেই চিহ্নগুলোকে সে খাতায় লিখে ফেলে। এরপর সে সোজা চার্চে চলে যায়, যেখানে স্যাম সেই লেখাটিকে চার্চের ফাদারকে দেখিয়ে বলে এই লেখাগুলো ল্যাটিন কিংবা ফরাসি ভাষায় লেখা কিনা। ফাদার তখন লেখাগুলো দেখে বলে এটা ল্যাটিন বা ফরাসি ভাষার কিছুই না। ফাদারের মুখে এই কথাগুলো শুনে স্যাম বলে, আচ্ছা যিশু কোন ভাষায় কথা বলতো? এবার ফাদার তাকে বলে যিশু অ্যারামাইক ভাষায় কথা বলতো। এরপর স্যাম গুগলে ঘাটাঘাটি করতে থাকে এবং জানতে পারে লাশের বুকে পাওয়া লেখাগুলো অ্যারামাইক ভাষাতেই লেখা হয়েছে। এরপর স্যাম আইজির সাথে দেখা করে আর নিজের ইনভেস্টিগেশন সম্পর্কে আইজিকে বলতে থাকে। স্যাম তখন বলে, আমরা জানি এ পর্যন্ত ভিকটিম 3 জন, 2 জনের লাশ ইতোমধ্যেই পাওয়া গিয়েছে, আর একজন 2 দিন থেকে নিখোঁজ। রমেশ অর্থাৎ সেই তৃতীয় ব্যক্তিকে কাল কেরালার আশেপাশে কোথাও পাওয়া যাবে। এই কথা শুনে আইজি সহ সবাই অবাক। শ্যাম এসব কিছু কিভাবে জানলো? এবার শ্যাম এর আগে পাওয়া সেই লাশ দুটির ছবি আর সেই সাথে যিশুর ঝুলানো একটি ছবি বের করে আর তাদেরকে দেখায়। ক্রুশবিদ্ধ যিশু তার ভক্তদের মধ্যে ফিরে এসেছিল 3 দিন পর, আর এই লাশগুলোকেও নিখোঁজ হওয়ার 3 দিন পরেই ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে। এর মানে কিলার যিশুর মৃত্যুর প্যাটার্ন ফলো করেই ভিকটিমদেরকে খুন করছে। স্যাম আরও বলে যিশুর মৃত্যু হয়েছিল অন্যের করা পাপের কারণে, আর এই কিলার যাদেরকে মেরেছে হতে পারে তাদেরকেও অন্যের করা পাপের কারণেই শাস্তি দেওয়া হচ্ছে। তার ধারণা কিলার এদের স্ত্রীদের কারণেই এদেরকে খুন করছে। কথাগুলো শুনে আইজি এবং বিনোদ স্যামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের যেন বিষয়টি হজম করতে কষ্ট হচ্ছে। এমনভাবেও যে কেউ খুন করতে পারে এটা তারা কখনোই ভাবেনি। তারা স্যামের কথার মধ্যে কোনো লজিক খুঁজে পাচ্ছিল না। স্যাম তখন আরও বলে, এই লাশগুলোর বুকে যে ক্ষত রয়েছে সেগুলো এমনি এমনি করা হয়নি। এই লাইনগুলো দিয়ে কিলার মেয়েদের প্রতি অসম্ভব ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করেছে। আর এমনও হতে পারে এই দুজনের স্ত্রী হয়তোবা কিলারকে অতীতে কোনোভাবে কষ্ট দিয়েছিল, তাই তার মনে হয়েছে এই সূত্র ধরেই এগোলে অবশ্যই কিলার পর্যন্ত পৌঁছানো যাবে। আইজিপি তখন বলে যত দ্রুত সম্ভব ভিকটিমদের স্ত্রীদেরকে ইন্টারোগেট করতে। এরপর বেরিয়ে যাওয়ার সময় স্যাম বলে আজ রাতে পুলিশ টহলটা একটু বাড়িয়ে দিতে, কেননা আজই রমেশের শেষ রাত হতে চলেছে। এরপর দেখা যায় রাস্তার একটি চায়ের দোকানে বসে একজন ব্যক্তি চা খাচ্ছে। এরপর পাশ দিয়ে একটি মহিলা গেলে লোকটি চায়ের কাপটি রেখে মহিলাটিকে পিছু করতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই মহিলাটিকে হারিয়ে ফেলে সে। এই সময়েই সেখানে আরেকটি কালো স্যুট পরা লোক এসে উপস্থিত হয়। লোকটা যেই তাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তখনই পেছন থেকে একটা ট্রেন চলে আসে, ফলে লোকটির মনোযোগ ট্রেনের দিকে চলে যায়। একটু পরে সে ফিরে দেখতে পায় কালো স্যুট পরা সেই লোকটি সেখানে নেই। আফসোসের সাথে সে এই লোকটির সামনে লক্ষ্য করতেই দেখতে পায় রমেশের ঝুলন্ত লাশ একটি রেললাইনে ঝুলানো হয়েছে।
রাতে ফলো করা সেই লোকটি আসলে একজন পুলিশ কনস্টেবল ছিল, আর এই মহিলাটি ছিল একজন জেল পলাতক আসামি। শ্যাম তখন স্পটে এসে লাশটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। লাশের পাশেই এবারও সে কিছু পায়ের ছাপ লক্ষ্য করে, আর পাশেই একটি টায়ারের ছাপ দেখতে পায়। এরপর কনস্টেবলের কাছে রাতের সব ঘটনা বিস্তারিত জানতে চায়। অন্যদিকে আইজি বিনোদকে বকাবকি করছে, কারণ এই বিনোদী বর্ষাকে দিয়ে শ্যামের বিরুদ্ধে রিপোর্ট করিয়েছিল। এক পর্যায়ে তাদের কথার মধ্যে শ্যাম চলে আসে। শ্যাম তখন এই কেসটি সম্পর্কে আরও কিছু তথ্য দিতে শুরু করে। কিলারের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 70 কেজি। আর এই কিলারের একটা বিশেষ সমস্যা হলো তার এক পায়ের তুলনায় অন্য পাটা ছোট। এছাড়া কিলার লাল রঙের একটা জিপ গাড়ি ব্যবহার করে। আইজি এসব কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এগুলো কিভাবে বুঝতে পেরেছো? শ্যাম তখন জানায়, সে লাস্ট ক্রাইম স্পটে গিয়ে 2 ধরনের পায়ের ছাপ দেখতে পেয়েছে, যার ডান পায়ের তুলনায় বাম পায়ে প্রেশার একটু বেশি। আর এটা তখনই হয় যখন একটি পা অন্য পায়ের তুলনায় ছোট হয়। এছাড়া জঙ্গলে পাওয়া সেই বাইকে শ্যাম লাল রং লেগে থাকতে দেখেছিল, আর যে টায়ারের ছাপ দেখেছিল সেটাও বিশেষ এক ধরনের টায়ার, যেটা জিপ আকৃতির গাড়িতে লাগানো হয়। আইজি তখন এসব শুনে বেশ খুশি হয়। আইজি শ্যামকে বলে, ভিকটিমদের মধ্যে প্রথম দুজনের স্ত্রীদের ইন্টারোগেট করে তাদের মধ্যে একটা কমন বিষয় পেয়েছে সে। শ্যাম তখন আইজিকে অবাক করে দিয়ে বলে, আমি বিষয়টি জানি, এরা একে অপরের পরিচিত। যাই হোক, এরপর শ্যাম সেই মেয়ে দুটিকে ইন্টারোগেট করতে শুরু করে। ইন্টারোগেট শেষে সে জানতে পারে 3জন ভিকটিমের স্ত্রীরা একে অপরকে চেনে। বেশ কিছুদিন আগে তারা একই কোচিং সেন্টারে একই সাথে পড়াশুনো করত। এ সময় শ্যাম তাদের কাছে জানতে চায়, তারা কি এমন কোনো ব্যক্তিকে চেনে যার পায়ে একটু সমস্যা রয়েছে এবং সে খুবই ধার্মিক। এ কথাগুলো শুনে মেয়েগুলো স্থির হয়ে যায়। হঠাৎ তাদের কিছু একটা মনে পড়ে যায়। এরপর তারা তাদের কোচিংয়ে থাকাকালীন সময়ের একটা ঘটনা শ্যামকে বলতে থাকে। তাদের কোচিং সেন্টারের পরিচালক ছিলেন আইজ্যাক স্যার আর পার্বতী ম্যাডাম। পার্বতীর একটি পালিত ভাই ছিল যার নাম আনন্দ। এই আনন্দের পায়ের অনেকটা সমস্যা রয়েছে, আর সে অনেকটাই ধার্মিকও আছে। তাই সে সারাক্ষণ বাইবেল নিয়ে ঘোরে। স্বভাবের দিক থেকে অনেকটাই রহস্যময় ছিল ছেলেটি। তার রাগ এতটাই বেশি যে সবাই তাকে ভয় পেত। একদিন তারা সবাই মিলে একটি অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ছিল, এই বয়সে যেমনটা হয় আর কি। তখন সেটা পার্বতী ম্যাডাম দেখে ফেলে। তারা সবাই পার্বতী ম্যাডামকে অনেক রিকোয়েস্ট করলেও পার্বতী ম্যাডাম ওদের সবার গার্জিয়ানকে ডেকে সবকিছু জানিয়ে দেয়, যার কারণে মেয়েগুলো অনেক বেশি অপমানিত হয়েছিল সেদিন। পরবর্তীতে এই খবরটা পুরো কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। তাই মেয়েগুলো সিদ্ধান্ত নেয় তারা পার্বতী ম্যাডাম এবং আইজ্যাক স্যারকে শায়েস্তা করবে। এরই মধ্যে তারা খেয়াল করে আনন্দ তাদের মধ্যে থাকা বিমলাকে অনেক বেশি পছন্দ করত। তাই তারা আনন্দকে বিমলার মাধ্যমে হাত করে নেয়। আনন্দ সরল মনে বিমলার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। তো একদিন বিমলা আর জেন্সি আইজ্যাক স্যারের রুমে গিয়ে আনন্দের সম্পর্কে নালিশ করে আর বলে বিমলাকে নাকি আনন্দ ডিস্টার্ব করে। ওদিকে আইজ্যাক স্যারের কাছে নালিশ করে বেরিয়ে এসে আনন্দের কাছে ওরা আইজ্যাক স্যারের নামে নালিশ করে। সে নাকি খারাপ চোখে বিমলার দিকে তাকায়। এই সব কিছুই আবার সেই কোচিংয়ের কাজের মেয়েটি দেখে ফেলেছিল। যাই হোক, আনন্দ বিমলার প্রেমে অন্ধ ছিল, তাই সেই মেয়েগুলোকে অন্ধের মতো বিশ্বাস করে নেয়। মাত্র 1 মাসের ভেতরেই আইজ্যাক স্যার আর আনন্দের মধ্যে একটা ঝামেলাও তৈরি হয়। সবশেষে মেয়েগুলো আরেকটি বড় চাল চালে। একদিন বিমলার কাপড় ছিঁড়ে আইজ্যাক স্যারের রুমে ঢোকে, আর তারা আনন্দের নামে কমপ্লেন করে যে আনন্দ নাকি বিমলার সর্বনাশ করার চেষ্টা করেছে, আর এটার একটা বিহিত করতেই হবে। অন্যদিকে আবার আনন্দের কাছে কান্না করে বলে আইজ্যাক স্যার বিমলার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, নরখাদকের মতো ব্যবহার করেছে সে। এই কথাগুলো শুনে আনন্দ একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই এবার আনন্দ অনেক বেশি রেগে যায় আর আইজ্যাক স্যারের রুমে গিয়ে তাকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয়। এবার আনন্দ অনেক রাগ দেখাতে থাকে। সবাই অনেক ভয় পেয়ে যায় এই বিষয়টা দেখে। অন্যদিকে মেয়েগুলো নিজেদের প্রতিশোধ নিতে পেরে বেশ আনন্দের সাথেই দেখছিল বিষয়টি। এরপর ওরা সেই কোচিং থেকে চলে এসেছিল। তারপর আর কারো সাথে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। শোনার সাথে সাথেই স্যাম সেই কোচিং সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার দোকানে এসে কোচিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে সে জানতে পারে আইজ্যাক স্যারের মৃত্যুর পর কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আনন্দ এখানে এসে সবকিছু বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন থাকে, আইজ্যাক স্যারের মৃত্যু কিভাবে হয়েছিল? তাহলে কি আনন্দই? কথার উত্তরে দোকানদার জানায়, সবাই বলে পা পিছলে উপর থেকে নিচে পড়ে মারা গিয়েছিল সে। কিন্তু এ সম্পর্কে আরও ভালো তথ্য দিতে পারবে ওই কোচিং সেন্টারের কাজের মেয়েটি। এরপর শ্যাম সেই কাজের মেয়েটির বাসায় চলে যায়। কিন্তু শ্যামের পরিচয় শুনে মেয়েটি একটু ভয় পেয়ে যায়
কিন্তু তারপরেও সে সবকিছু খুলে বলতে শুরু করে। জেন্সি যেসব কিছু বলেছিল ঠিক সেটাই সে আবার শ্যামকে বলে। আইজাকের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে মেয়েটি বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওই মেয়েগুলো ক্রসিং থেকে চলে যাওয়ার পর আনন্দ আইজাক স্যারের সাথে আবার ঝগড়া করতে গিয়েছিল। সেদিন কাজের মেয়েটিও উপর থেকে উঠে দেখতে পেয়েছিল আইজাক স্যার বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছে। নিচ দিয়ে ওই সময়েই পার্বতী ম্যাডামও যাচ্ছিল। আইজাক ছিল পার্বতী ম্যাডামের স্বামী। তো স্বামীকে এভাবে পড়ে থাকতে দেখে পার্বতী অনেক বেশি থমকে যায়। ওদিকে আনন্দ কাজের মেয়েটির পায়ে ধরে কাউকে এই বিষয়টি না জানানোর জন্য বলে এবং সে বলেছিল এটা শুধুমাত্র নিছক দুর্ঘটনা। পার্বতী নিজের ভাই আনন্দকে অনেকটাই ভালোবাসতো, তাই স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে এই বিষয়টা বুঝতে পারার পরেও ভ্রাতৃস্নেহের কাছে সে হার মেনে যায়। এরপর কাজের মেয়েটি বলতে থাকে 6 মাস আগে আনন্দ এখানে এসে কোচিং সেন্টার থেকে কিছু কাগজ সঙ্গে নিয়ে গিয়েছিল আর বাকিগুলো পুড়িয়ে দিয়ে গিয়েছিল। এর বেশি সে কিছুই জানে না। এরপর স্যাম আইজিকে ফোন করে জানিয়ে দেয় এখানে এসেও সে কোনো ইনফরমেশন খুঁজে পায়নি। আর কেন সে এই মিথ্যাটা বলল সেটা আমরা আরও পরে গিয়েই জানতে পারবো। এরপর আরও কয়েকদিন কেটে যায়। শহরের অন্যদিকে একটি ব্যক্তি গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখনই হঠাৎ করেই তার গাড়ির চাকাটি পাংচার হয়ে যায়। লোকটি গাড়ি থেকে নেমে চাকাটি পাল্টাতে যাবে। ঠিক তখনই তার পেছন থেকে কেউ একজন মাথায় আঘাত করে আর লোকটি সেখানেই জ্ঞান হারায়। এরপরেই সেই ঘটনার 3 দিন পর কয়েকটি বাচ্চা ফুটবল খেলতে গিয়ে মাঠে গোলপোস্টের সঙ্গে সেই লোকটির লাশ দেখতে পায়। আইজি এবং অ্যান্থনি শ্যামের বাড়িতে গিয়ে এই চতুর্থ খুনের ব্যাপারে বলতে যায়। যে স্থানে লাশ পাওয়া গিয়েছে সেই স্থানটির নাম শ্যামকে বলবে তখনই আইজি খেয়াল করে শ্যাম অলরেডি তার ম্যাপে এই জায়গাটিকে মার্ক করে রেখেছে। এটা দেখে আইজি বেশ অনেকটাই অবাক হয়ে যায় আর শ্যামের কাছে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো এই স্থানেই পাওয়া যাবে লাশটি। শ্যাম জানায় হিসাব করে। শ্যাম বলে আগের খুনগুলো অনেক দিন পর পর হচ্ছিল, কিন্তু এখন খুব তাড়াতাড়ি ঘটবে বিষয়গুলো। এর মানে খুনি জানতে পেরে গিয়েছে যে খুনের তদন্ত খুব দ্রুত চলছে। তার মানে তারা কিলারের খুব কাছেই চলে এসেছে। এছাড়া আনন্দের সব কাগজপত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর মানে ও নিজের পরিচয় নিঃশেষ করে দিতে চেয়েছিল। আর আমাদের চেনা জানা গণ্ডির মধ্যেই পরিচয় পাল্টে বসবাস করছে সে। এরপর স্যাম কিভাবে 4 নম্বর জায়গাটি প্রেডিক্ট করেছে সেটা বলতে শুরু করে। প্রথম লাশটি পাওয়া গিয়েছিল ম্যাপের ঠিক এই জায়গাতে, আর দ্বিতীয় লাশটি ঠিক তার নিচে এই স্থানে, আর তৃতীয় লাশটি পাওয়া গিয়েছিল 150 মিটার উপরে অর্থাৎ বাম দিকটাতে। আর হিসেব অনুযায়ী 4 নম্বর খুনটা এখানেই হওয়ার কথা। আর আপনারা তো এই লাশটি এখান থেকেই উদ্ধার করেছেন। সে সময় স্যাম হঠাৎ আইজিকে জিজ্ঞাসা করে সেই লাল রঙের জিপটি সম্পর্কে কিছু জানতে পেরেছে কিনা। আইজি তাকে বলে পুলিশের পুরো একটা টিম কেরালার আশেপাশে চষে বেড়াচ্ছে। কিন্তু অদ্ভুত কণ্ঠে স্যাম তখন বলে কেরালায় খুঁজে কোনো লাভ নেই, কারণ সে জানে কিলার বা আনন্দ এখন কোথায়। স্যাম এরপরে ম্যাপের 4টি বিন্দু যোগ করে আর সেখানে একটা ক্রসের মতো সিম্বল তৈরি হয়। ক্রসের ঠিক মাঝখানে একটি গোল বৃত্ত এঁকে বলে কিলার এখন এই জায়গাতে আছে। এরপর সবাই উঠে পড়ে লাগে সেই লাল জিপটিকে খুঁজে বের করার জন্য। গ্যারেজ, পার্কিং, পার্টসের দোকান, এমনকি সব জায়গাতেই খুঁজতে থাকে তারা। অবশেষে একটা কার সার্ভিসিং সেন্টারে গিয়ে একটা তথ্য পাওয়া যায়। একটা ছেলে এমন একটি গাড়ি নাকি রিপেয়ার করেছিল যেটা কয়েকদিন আগে এখানে এসেছিল। একজন লোক যে টায়ার সারাতে এখানে এসেছিল। ছেলেটি বলে গাড়ির লোকটি বাঁহাতি ছিল, কারণ সে তাকে বাম হাতে টাকা গুনে দিয়েছিল। এছাড়াও তার মনে হয় লোকটি পুলিশের লোক, কারণ লোকটির গাড়িতে কেরালা পুলিশের একটি সাইনবোর্ডও ছিল। সে আরও জানায় লোকটি ডাক্তারও হতে পারে, কারণ গাড়ির মধ্যে সে ডাক্তারের স্ট্যাটোস্কোপটি দেখেছিল। এবার শ্যাম পড়ে যায় ঝামেলায়। সে ভাবতে থাকে তাহলে কি হতে পারে, খুনি কি ডাক্তার নাকি পুলিশ। এরপর দেখা যায় সেদিন গাড়ি ঠিক করাতে গিয়েছিল পিটার, যে এখন ছুটিতে রয়েছে। শ্যামের তখন মনে পড়ে যায় সেদিন একটা ফাইল দেখার সময় এই পিটারও ছিল। চারদিকে শ্যাম একটু তাকাতেই সে আড়াল হয়ে গিয়েছিল। এবার সে বুঝে যায় পিটারই হচ্ছে আনন্দ। এরপর শ্যাম সোজা পিটারের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পাই আনন্দের দেয়ালে তার ভাগ্নি আর বোনের ছবি ঝুলিয়ে রাখা রয়েছে। আনন্দের কম্পিউটার খুলে সে দেখতে পাই কসিংয়ের সবগুলো মেয়ের ফোল্ডার বানিয়ে রেখেছে সে, যাদের স্বামীকে এই পর্যন্ত মেরে ফেলেছে আনন্দ। লাস্টের ফোল্ডারটি খুলে শ্যাম একেবারেই থমকে যায়, কারণ এই মেয়েটি আর কেউ না, তার ছোট ভাই সঞ্জুর স্ত্রী অনিতা। শ্যাম সাথে সাথেই নিজের মাকে কল করে। সঞ্জুর ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা জানায় সঞ্জু নাকি 2 দিন ধরে গায়েব রয়েছে, তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
শ্যাম এটা শুনে অনেক ঘাবড়ে যায়। তাহলে কি এবার সঞ্জুই হবে আনন্দের শিকার? অন্যদিকে সত্যি সত্যিই আনন্দ অলরেডি সঞ্জুকে বেঁধে রেখেছে। ওর বুকের মধ্যে ক্ষত তৈরি করছে। যন্ত্রণায় সঞ্জু চিৎকার করছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সঞ্জু আনন্দকে বলে, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? কি ক্ষতি করেছি আমি তোমার? আনন্দ সঞ্জুকে বলে, তোমার কোনো দোষ নেই। তোমার স্ত্রী অনিতা আর তার বান্ধবীরা মিলে আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আর তার পরিণামই তোমাকে ভোগ করতে হবে। সঞ্জু যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যায় আনন্দ যখনই নিজের মোবাইলটি অন করে তখনই পুলিশ ওকে ট্রেস করে ফেলে। সাথে সাথেই শ্যাম পুরো টিম নিয়ে হাজির হয় সেখানে। এক পুলিশ অফিসার ভেতরে যেতেই দেখা যায় আনন্দ তাকে মেরে বাইরে ফেলে দিয়েছে। শ্যাম আনন্দ এর দিকে কয়েকটি গুলি চালায়, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে কোনো গুলিই আনন্দের গায়ে লাগে না। এরপর দেখা যায় শ্যাম বাড়ির ভেতরে ঢুকতেই ওর ছোট ভাই সঞ্জুকে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। স্যাম কিছুটা এগিয়ে যেতেই দেখা যায় আনন্দ একটা ছুরি নিয়ে এসে সঞ্জুর গলায় ধরে রেখেছে। স্যাম নিজের বন্দুক আনন্দের দিকে তাক করলে হঠাৎ তার সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন একইভাবে সে নিজের স্ত্রী আর মেয়েকে হারিয়েছিল। এবার স্যাম একেবারে অসহায় হয়ে পড়ে। যাই হোক, সে তখন সাত পাঁচ আর না ভেবে গুলি করতেই যাবে, তখনই দেখতে পাই ঘরের এক কোণায় একটা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে রাখা হয়েছে। অর্থাৎ সে গুলি করলেই পুরো ঘরটা ব্লাস্ট হয়ে যাবে আর সব কিছুই এখানেই শেষ হয়ে যাবে। ওদিকে অ্যান্থনিও এই বিষয়টি খেয়াল করেছে, তাই সে স্যামকে গুলি চালাতে নিষেধ করে। বিষয়টা দেখে আনন্দ হাসতে হাসতে নিজের পকেট থেকে একটা লাইটার বের করে, কিন্তু এ সময়ই অ্যান্থনি চিৎকার করলে আনন্দের মনোযোগ ওইদিকে চলে যায়। আর এই সুযোগে শ্যাম পাশে থাকা একটি পানি ভর্তি মাছের অ্যাকুরিয়াম এর ভেতরে বন্দুক ঢুকিয়ে সোজা আনন্দের মাথায় গুলি চালিয়ে দেয়। মাথায় গুলি খেয়ে মারা যায় আনন্দ, নিজের প্রতিশোধ অপূর্ণ রেখেই। এরপর সঞ্জুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই শ্যাম আগের মতোই ফিটফ্যাট হয়ে গিয়েছে আর আনন্দের ভাগ্নি অর্থাৎ পার্বতীর মেয়েকে দত্তক নিয়েছে সে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সিনেমাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।